সো আমার ছাত্রছাত্রীরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। পড়াশোনা তোমরা সবাই করছো, আমি জানি তোমরা পড়াশোনা করছো, কেননা তোমরা আমাকে কথা দিয়েছো তোমরা পড়াশোনা করবে, আমাদের ক্লাসগুলো ফলো করবে। এরপর যখন স্কুল খুলবে আমরা সবাই মিলে আরও ভালো করে এগুলোকে রিভাইজ করব। এবার তো পরীক্ষায় আমরা এত ভালো নাম্বার পাবো মানে বলে লাভ নেই, মানে সবাই একদম ফুল স্কোর করবো, তাই না? আবার বাবা মার সঙ্গে তো আমরা সময় কাটাচ্ছি, তাই না? খুব মজা এখন দিনটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে গরমও তো এসে পড়লো, তাই না? এই কদিন কেমন গরম লাগছে না? তোমার বাসায় যদি গরম খুব ফিল হয় তখন তোমার দাদু বা দিদা থাকলে কি বলে না আরও গাছ কাটো, বলে তো? তুমিও তো তোমার বাবা শুনে না, বলে না আরও গাছ কাটো, বলে না? হ্যাঁ, আজকে এই গাছ কাটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তোমাদের কিন্তু একটা চ্যাপ্টার ছিল ক্লাস 8-এর তারা, মনে আছে তো? কী ছিল চ্যাপ্টারের নাম? উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ। আমি কিন্তু পড়িয়ে গেছি, তোমরা কিন্তু পড়ছো, তোমরা কিন্তু পড়াশোনা করছো তো, ঠিক আছে না? এই উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের মধ্যে আমরা কিন্তু সবটা তোমাদের পড়িয়ে গিয়েছি। এইখানে আমরা কি পড়েছি আমাদের মনে আছে আমাদের? আচ্ছা, যাই হোক, আজকে আমরা এই চ্যাপ্টারের তোমাদের ভেতরের যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলি আজকে আমি তোমাদের বলে দেব, এবং কি উত্তর হবে তোমাদের উত্তরটাও বলে দেব, ঠিক আছে? তোমরা কিন্তু প্রশ্নগুলি লিখে নেবে, কেননা এই প্রশ্নগুলি তোমাদের বইয়ের ভেতর থেকে দেওয়া, তো তোমাদের চ্যাপ্টারের শেষে যে থাকে তোমাদের কোয়েশ্চেন সেখানে নেই তোমাদের, তাই প্রশ্নগুলি না লিখে রাখলে তোমরা কিন্তু আর পাবে না। কিন্তু যেহেতু আমি প্রশ্নগুলি বলবো তোমাদের, এবং প্রশ্নগুলি যেহেতু তোমাদের কাছে একদম বইয়ের ভেতর নেই, তোমাদের তো আগে একটু পড়তে হয়, আগে একটু তোমাদের ব্রাশ আপ দরকার, তাই না? একটু আমি ব্রাশ আপ করে নেই তোমাদের চ্যাপ্টারটা। আমরা কি পড়েছিলাম? বন ও বনজ সম্পদ। বন বলতে কাকে বোঝাই আমরা? যেখানে অনেকগুলি উদ্ভিদ একসঙ্গে থাকে, অনেক ধরনের। কিন্তু হ্যাঁ, আবার অনেক ধরনের উদ্ভিদ একসঙ্গে থাকে এর মানে এ না কিন্তু যে তুমি গাছ লাগিয়ে দিলে হবে। সেটা মানে কি, প্রকৃতিগতভাবে অনেকগুলি উদ্ভিদ আছে ওই জায়গাতে, বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের প্রাণীরাও বর্তমান, সেটা হচ্ছে আমার বন। তাহলে এইখানে আবার বনজ সম্পদ, আমি বারবার একটা কথা তোমাদের বলি, কথাটা, সম্পদ মানে কি? যার কোনো একটা ভ্যালু আছে, যার কোনো দ্রব্য গুণ আছে। আমরা কি বলি? ধন সম্পদ বলি না, টাকা পয়সা সম্পদ। তাহলে বনে আবার টাকা পয়সা কোত্থেকে? বনের যে জিনিসগুলি এগুলি আমাদের প্রয়োজনে লাগে। কেমন? আমরা লাকড়ি কোথা থেকে আনি? বন থেকে। মধু থেকে আনি? বন থেকে। তো এই যে সম্পদ থেকে পেলাম? বন থেকে পেলাম না? এগুলি কি? এগুলি হচ্ছে আমাদের বনের সম্পদ। তাই আমরা কি বলবো? বনজ সম্পদ। এই তো তোমরা সবাই শিখে গেছো, কিন্তু একদম এত সোজা তোমাদের চ্যাপ্টারটা, পড়লেই আর আমার সঙ্গে একবার একটু রিভাইজ দিলেই না একদম শিখে ফেলবে। এখানেই বসে বসে তোমরা সবাই শিখে ফেলবে, আর পরীক্ষায় একদম ধুমাধুম লিখে ফেলবে তোমরা। এরপরে কি পড়েছিলাম আমরা? বন ধ্বংসের কারণ। এই যে বলে না তোমার বাবা, বন ধ্বংস করো, কেটে ফেলো, এগুলো কেন করি আমরা? নিশ্চয়ই কোনো না কোনো কারণের জন্য। কী ছিল কারণগুলো? ওই আমরা কি উত্তর দেবো? আমরা পড়েছি আমরা কেন করি। হয়তো কলকারখানা বাড়াবার জন্য, বসত বাড়ি তৈরি করার জন্য, চাষ করার জন্য, এগুলির জন্য আমরা বন ধ্বংস করেছিলাম। কিন্তু এই বন ধ্বংসের ফলও কিন্তু আমরা পড়েছি। আমরা কি পড়েছি? খরা হয়, মরুভূমিকরণ হয়, বৃষ্টিপাত কমে যায়, ঠিক না? বন্যা হয়, পরিবেশে দূষণ বেড়ে যায়, পরিবেশে খুব গরম লাগে, এগুলি কিন্তু আমরা পড়েছি। যখন তোমাদের প্রশ্নগুলি বলবো আমি ডিটেলে আবার প্রত্যেকটা উত্তরও বলে দেব। এ প্রথমে একটু আবার আমি একটু ভেবে নেই ব্যাপারটা কি হয়। আর পড়েছিলাম কি আমরা? কনজারভেশন স্ট্র্যাটেজি। দেখে মনে হচ্ছে খুব কঠিন টার্ম না, কিন্তু একদম সোজা। কিন্তু কি ছিল? আমরা কি ছিলাম পড়েছিলাম এখানে? কনজারভেশন স্ট্র্যাটেজির মধ্যে গিয়ে আমরা কি পড়েছিলাম মনে আছে আমাদের? আমরা ঘুরতে গেছিলাম আমরা 2টা পার্কে, কোনো একদিন বাবার সঙ্গে বা মার সঙ্গে বা কোনো স্যারের সঙ্গে। কোথায় গেছিলাম ঘুরতে? সিপাহীজলা। সিপাহীজলা কি ছিল? আমাদের স্যাংচুয়ারি ছিল, বা অভয় অরণ্য ছিল। আর আমরা কোথায় গেছিলাম? এছাড়া আমাদের কি আরেকটা কি ছিল?
আমাদের আরও কতগুলো ছিল, যেমন তৃষ্ণায় আমরা অভয়ারণ্য গেছি। আরেকটা ছিল আমাদের ন্যাশনাল পার্ক। যদিও আমাদের ত্রিপুরায় কোনো ন্যাশনাল পার্ক নেই, আমরা কিন্তু এই কনজারভেশন স্ট্র্যাটেজির মধ্যে আমরা স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক এবং এছাড়া আরেকটা জিনিসের নাম আমরা শুনেছিলাম, সে ছিল কি বায়োস্ফিয়ার রিজার্ভ। এগুলি কিন্তু আমরা জানি, আমরা আমাদের টেক্সট বুকের মধ্যে কিন্তু ছিল। স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্কে কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপশন ছিল না? আমরা এগুলি সম্বন্ধে কিন্তু আজকে আমরা আবার একটু আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলি আমি বলে দেব, লিখে রাখবে, এবং উত্তরগুলি কিন্তু একদম সব তোমাদের বইয়ের মধ্যে আছে। এত সহজ, আর বিজ্ঞান তো আরও সহজ। জাস্ট কয়েকবার পড়বে, দেখবে একদম তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর কি পড়েছিলাম? রেড ডাটা বুক। না, কোনো লাল রঙের বই না এটা। আসলে কি ছিল এটা? এটার মধ্যে কি ছিল? যে সমস্ত প্রাণী আর উদ্ভিদরা এখন প্রায় ধ্বংসের পথে আছে, তাদের যে তালিকা, সেটা ছিল আমাদের রেড ডাটা বুক। আর কি পড়েছিলাম আমরা? এন্ডেমিজম, যার বাংলা কি ছিল? আঞ্চলিকতা। মানে কি জিনিস ছিল আমাদের সায়েন্সে? যখন কোনো একটি প্রাণী বা কোনো উদ্ভিদ কোনো বিশেষ জায়গায় পাওয়া যায়, তখন তাকে বলা হতো আঞ্চলিকতা। আমরা বলি না আঞ্চলিক ভাষা, ঠিক সেরকম উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে যখন কোনো একটা বিশেষ অঞ্চলে পাওয়া যায়, তখন তাকে বলা হতো আঞ্চলিকতা বা এন্ডেমিজম। আর আমরা কি পড়েছিলাম প্ল্যান্ট কনজারভেশন। গাছকে কি করে আমরা বাঁচিয়ে রাখতে পারি, বা গাছ বাঁচানোর কারণগুলি আমরা জেনেছিলাম। কী করে বাঁচাবো আমরা? বন ধ্বংস করব না, যদি গাছ কেটে ফেলি ওইখানে আরও একটা গাছ লাগাবো, বন মহোৎসব করব, বন্ধুকে গাছ গিফট করব, মানুষকে গাছের গুণ সম্বন্ধে আরও বেশি আমরা কী করব? অ্যাওয়্যার করব, তাই না? এগুলি ছিল আমাদের প্ল্যান্ট কনজারভেশনের মধ্যে আমাদের টপিকগুলি আমাদের ছিল। কিন্তু আমরা কিন্তু সবগুলি পড়েছি আমরা, ঠিক না? এবং আমরা জানি তোমরা এত ভালো পড়াশোনা করছো এই সময়টায়, সবাই তো ভালো। তোমরা এখন আমি তোমাদের প্রশ্নগুলি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে রাখবে। তোমাদের কিন্তু প্রশ্নগুলি তোমাদের বইয়ের মধ্যে নেই, এবং না লিখলে কিন্তু আর পাবে না। কিন্তু আমি উত্তরগুলিও বলে দেব, উত্তরগুলিও কিন্তু তোমরা বইয়ের থেকে দেখবে, একদম তোমাদের বইয়ে আছে। আমি শুধু তোমাদের উত্তরগুলি একটু হিন্টস দিয়ে দেব, ঠিক আছে? তোমরা কি উত্তর লিখবে, তাই না? প্রথম প্রশ্ন হচ্ছে, অরণ্য ধ্বংসের কারণ কি কি? তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে। কি লিখবে? অরণ্য ধ্বংসের কারণ কি লিখবে? প্রথমে লিখবে অরণ্য ধ্বংসের কারণ নিম্নরূপ। কি কি হবে? প্রথম হচ্ছে চাষাবাদের জন্য প্রয়োজনীয় জমির বৃদ্ধির জন্য। দ্বিতীয় কি লিখবে? কল কারখানা স্থাপনের জন্য। তৃতীয় কি লিখবে? তৃতীয় লিখবে বসতি স্থাপনের জন্য। মূলত এই তিনটি কারণেই কিন্তু আমরা অরণ্য ধ্বংস করি। কি লিখলাম তাহলে? আমরা জানলাম আমরা করি চাষের জমি বৃদ্ধির জন্য। যেহেতু লোক বেড়ে গেছে, লোকের জন্য তো প্রয়োজনীয় কী দরকার? চাষ করতে হবে, ফসল ফলাতে হবে। কোথায় করবে? সেই জমি প্রয়োজন। এবার জমি কোথায় পাবে? বন ধ্বংস করে জমি তৈরি করো, ওই জমিতে এবার ফসল ফলাও। তাহলে প্রথম কারণ হচ্ছে কি? আমার চাষের জমির বৃদ্ধির জন্য আমরা অরণ্য ধ্বংস করি। আর কি কারণ? এবার লোক বাড়ছে, লোক বাড়তে থাকতে হবে। কোথায় থাকবে? এই বসতি স্থাপনের জন্য আমরা কি করি? আমরা কেটে বড় বড় ফ্ল্যাট বানিয়ে তুলছি। তাহলে বসতি স্থাপনের জন্য। আর কিসের জন্য? মানুষ বাড়লে মানুষের কি দরকার? কাপড় দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের ডিমান্ডও বাড়ে। ওই ডিমান্ড কে ফুলফিল করবে? বিভিন্ন কল কারখানার জন্য কিন্তু আমাদের এই বন আমরা ধ্বংস করি। মাথায় রইল? একদম সোজা, ভয় পাবার তো কোনো প্রশ্নই আসে না। জাস্ট আমার সঙ্গে কয়েকবার তোমরা একটু বলবে, আর দেখবে এক্ষুনি তোমাদের শেখা হয়ে গেছে। প্রশ্নগুলি কিন্তু লিখে রাখো। আমি এরপরে প্রশ্নে চলে আসছি। এরপরে প্রশ্ন হচ্ছে, অরণ্য ধ্বংসের ফলাফল কি কি? এবার হচ্ছে, আমি তো জানলাম অরণ্য ধ্বংসের কারণগুলো,
এবার ফলাফল কি হবে? এখন দেখো, এই যে উদ্ভিদের মূল কি করে? উদ্ভিদের মূল মাটিকে আঁকড়ে ধরে রাখে, ঠিক না? তুমি মনে করো একটা জমিতে প্রচুর বালু আছে, তুমি জল ছেড়ে দিলে, তাহলে কি হবে? জলের সঙ্গে বালু গড়গড়িয়ে পড়ে আসবে। কিন্তু যদি একটা জায়গার মধ্যে অনেকগুলি ঘাস থাকে, কোনো গাছ থাকে, তুমি জল ঢাললে অনেক, কি হবে? দেখবে মাটি কিন্তু এতটা ক্ষয় পায় না। কেন? ওই ঘাসের যে মূল, গাছের যে মূল, এরা মাটিকে আঁকড়ে রাখে। তাহলে বন ধ্বংসের ফলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে কি? মরুভূমিকরণ। এই কি হবে? গাছ নেই, এর ফলে পুরো জায়গা কি জায়গা আস্তে আস্তে মাটি ধ্বংস হতে 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 মরুভূমিতে পরিণত হবে। এরপরে কি হবে? উদ্ভিদের মূল কি করে জানো তো? এই মাটিকে আগলে রাখে এবং আস্তে আস্তে এই মাটি দিয়ে কিন্তু মাটিতে তখন কি হয়? হিউমাস জমে তো উদ্ভিদের পচে পচে। এবার যখন হিউমাস জমে তখন কি হয়? আমরা পড়েছি, মাটি সছিদ্র হয়, মানে কি? পোরাস হয়। মাটি যদি পোর হয় তাহলে কি হবে? পোরযুক্ত মানে ছিদ্রযুক্ত হলে জল ইজিলি ড্রিপ করে 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 মাটির বিভিন্ন লেয়ারে স্তরে স্তরে জমা হবে। এবার যদি উদ্ভিদের মূলই না থাকে বা উদ্ভিদ না থাকে, মাটিতে হিউমাস জমবে না, মাটি কি হবে? মাটি পোরাস হবে না, জল চুইয়ে চুইয়ে জমে জমে একদম মাটির বিভিন্ন স্তরে গিয়ে পৌঁছতে পারবে না। ফলে কি হবে? খরা। এবং তখন কি হবে? তখন বন্যার প্রকোপ বাড়বে। আরেকটা কি হয় ভীষণ ভয়ঙ্কর, সেটার নাম কি? আমরা সবাই জানি কিন্তু, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। কেন হয়? এই তো গাছ নেই, মানে অক্সিজেন নেই, মানে তাহলে কি হবে? পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এবং এই কার্বন ডাইঅক্সাইড কী করে? এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের তাপকে শুষে নেয় এবং এর ফলে কি হয়? আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। তাহলে বন ধ্বংসের ফলে কী কী হবে? মরুভূমিকরণ হবে, মাটিতে জলের স্তর কমে যাবে, বন্যার প্রকোপ বাড়বে, বিশ্ব উষ্ণায়ন বেশি হবে। এগুলি হচ্ছে আমাদের অরণ্য ধ্বংসের ফলাফল। একদম সোজা, এগুলি তো ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই। আর এখন যেহেতু বন্ধ আছে, এগুলি তো গল্পের মতো সবাই শিখেই ফেলবো আমরা। আমাদের থার্ড কোয়েশ্চেন একদম সোজা, সেটা হচ্ছে অরণ্য ধ্বংসের সাথে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক কি? এই তো দেখো, তোমরা আগের প্রশ্নটা তোমরা যারা এখন শুনলে আমার মুখে, এরা কিন্তু একটু ভালো করে যেহেতু শুনেছো তোমরা, এবং বইটা যদি তোমরা আগে একটু ফলো করে থাকো, তোমরা কিন্তু একেবারে এখানেই উত্তর দিতে পারবে বসে বসে। কি উত্তর দেবে তোমরা? তোমরা কি লিখবে? তোমরা লিখবে পরিবেশে হতে বন ধ্বংসের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়। কেন জানি বৃদ্ধি পায়? কেননা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে। এবার উদ্ভিদ নেই তো কার্বন ডাইঅক্সাইডকে কে নেবে? কারোর তো নেওয়ার ক্ষমতা থাকবে না। তার ফলে কী লিখবো আমরা? আমরা লিখব অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধিপ্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশের হিট বা তাপকে শোষণ করে রাখে। কেননা কার্বন ডাইঅক্সাইডের তাপ শোষণ করার ক্ষমতা বেশি, শোষণ করে রাখে এবং এর ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পায়। এবং এই কারণেই কিন্তু মূলত বিশ্ব উষ্ণায়নের প্রভাব আমরা দেখতে পাই। এর জন্য আমরা কি বলি? আমরা বলি গাছ লাগাও, গাছ লাগাও। তাহলে কি হবে? আমাদের পরিবেশ ঠান্ডা ফিল হবে। গাছ তো লাগাবো একটা কারণ, আমাদের অক্সিজেন প্রয়োজন। কেননা একমাত্র গাছই অক্সিজেন দেয়, আর কেউ অক্সিজেন দেয় না। আর কেন প্রয়োজন? আমাদের খাদ্য তো অবশ্যই প্রয়োজন, বিভিন্ন জিনিস তো আমরা গাছ থেকেই পাবো আমরা। কিন্তু এটাও সত্যি, যদি গাছ না থাকে গ্লোবাল ওয়ার্মিং হয়ে একদিন কিন্তু পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। তাহলে কি লিখবো আমরা? দেখো কত সহজ। কি লিখবো আমরা? লিখবো
পরিবেশে উদ্ভিদের যদি সংখ্যা কমে যায় কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির ফলে পাবে, এবং এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশের তাপ শোষণ করে রাখবে এবং এর ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বৃদ্ধি পাবে। দেখো কত সোজা, তোমরা সবাই তো একদম মুখে মুখেই শিখে ফেলবে এখানে, মানে ভয়ের তো কোনো প্রশ্নই নেই। এরপরে প্রশ্ন হচ্ছে জৈব বৈচিত্র্য কি বোঝো? দেখো কি সুন্দর, একদম মানে কি দেখো কি সুন্দর দুটো টার্ম। একটা হচ্ছে টার্মগুলো যদি শিখে ফেলে, বারবার বলি বিজ্ঞান তো হচ্ছে শুধু টার্মের উপর নির্ভর, যে টার্মগুলি শিখে ফেলবে তার তো বিজ্ঞান এখানেই শেখা হয়ে গেল। এবং যদি টার্মগুলি তুমি এখন থেকে শেখা শুরু করো না, যখন তুমি বড় ক্লাসে উঠবে, যারা বলে না 11-12 কি ভয়ঙ্কর ভয়ঙ্কর, তুমি তাদের একদম ফুট করে বলবে কি ভয়ঙ্কর, টার্ম জানি সব সোজা। জৈব মানে কি? জীব। আর বৈচিত্র্য যদি বলি একটু যদি ভেঙে বলি কি? বিভিন্নতা। তাহলে জীবের বিভিন্নতা, তাই হচ্ছে জৈব বৈচিত্র্য। তাহলে কি লিখবো আমরা উত্তর? কোনো একটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর যে বিভিন্নতার যে সমাহার, তাই হচ্ছে জৈব বৈচিত্র্য। ওই অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর মিথস্ক্রিয়া, আমি আবার বলছি উদ্ভিদ ও প্রাণীর মিথস্ক্রিয়া, এখানে টার্ম আমি একটু লিখে রাখছি, হ্যাঁ, মিথস্ক্রিয়া, আমি এটা বলে দেবো এটা মানে কি। কোনো একটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর মিথস্ক্রিয়ার মাধ্যমে জৈব বৈচিত্র্যের সৃষ্টি হয়। দেখো কত সোজা, আমি আবারও বলছি কি জৈব বৈচিত্র্য কি দেখাবো বললাম? জীবের বৈচিত্র্য। এবার জীব কারা? উদ্ভিদও জীব, প্রাণীও জীব। তাহলে কোনো একটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতাই হচ্ছে জৈব বৈচিত্র্য। ওই অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর মিথস্ক্রিয়ার ফলে জৈব বৈচিত্র্যের সৃষ্টি হয়। ঠিক তো? দেখো একদম সোজা, সব তো তোমাদের বুঝিয়ে দিলাম। হ্যাঁ, একটা টার্ম একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি বলছি এবার তোমাদের সহজে যাবে। মিথস্ক্রিয়া, দেখো এখান যদি একটা তুমি ওয়ার্ডটাকে একটু ভেঙে দাও, এখানে কি হচ্ছে? ক্রিয়া। মানে কি? মানে কোনো কিছু করা, ঠিক না? তাহলে মিথস্ক্রিয়া মানে হচ্ছে কোনো কিছু করা। তাহলে এখানে এই যে কি করবে, জীব মানে কি বলেছিলাম? উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণীদের নিজেদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে মিথস্ক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীদের নিজেদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে মিথস্ক্রিয়া। তোমরা কিন্তু মিথস্ক্রিয়া তোমরা পড়েছো, তোমরা পড়নি? পড়েছো তো। কোথায় পড়েছো? সয়েলে। এছাড়া আর কোথায় পড়েছি আমরা? আমরা শস্য উৎপাদনের ক্ষেত্রে পড়িনি। আমরা কি পড়েছিলাম? আমরা কি করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, কি পড়েছিলাম আমরা? শস্য পুনরাবৃত্তি। সেখানে আমরা কি পড়েছিলাম? শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কে থাকে? রাইজোবিয়াম। এই যে দেখো, রাইজোবিয়াম তো একটা অণুজীবী। এই রাইজোবিয়াম কি করছে? রাইজোবিয়াম উদ্ভিদকে বলছে নাও তুমি প্রোটিন জাতীয় খাদ্য নাও। আর উদ্ভিদ কী বলছে? উদ্ভিদ বলছে নাও তুমি আমার থেকে তুমি শেল্টার নাও, আমার কাছে তুমি থাকো। এই যে কি হচ্ছে, উদ্ভিদ তাকে সাহায্য করছে এবং অণুজীবী তাহাকে কি করছে? খাদ্য দিয়ে তাকে সাহায্য করছে। এই যে বায়োডিরেকশনাল এক্সচেঞ্জ, নিজেদের মধ্যে একটা সম্পর্ক, রিলেশন, ফ্রেন্ডফুল রিলেশন, সেটাই হচ্ছে কি? মিথস্ক্রিয়া। তাহলে কোনো একটি অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীদের যে বিভিন্নতা, তা হচ্ছে জৈব বৈচিত্র্য, এবং উদ্ভিদ ও প্রাণীদের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু জৈব বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই যে জৈব বৈচিত্র্য কিন্তু তোমরা যতই উপরে ক্লাসে তোমরা উঠবে, ততই কিন্তু যদি কেউ বায়োলজি নিয়ে পড়াশোনা করো, এই টার্মটার সঙ্গে তোমাদের কিন্তু আরও বিভিন্ন রকমভাবে তোমাদের পরিচিত হতে হবে। এবং কয়েক বছর পরে, এখন তো আমাদের যে বায়োডাইভার্সিটি, এটাকে আমরা ইংলিশে বলি বায়োডাইভার্সিটি, এখন সম্পূর্ণ বিশ্বজুড়ে এই বায়োডাইভার্সিটি আর এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিন্তু সবাই একদম
পড়াশোনা করছে, কি করে বায়োডাইভার্সিটিকে বাঁচাবে, কি করে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমাদের রক্ষা করা যাবে। তাহলে যদি আমরা এখন থেকে এই যে এই টার্মগুলি সম্বন্ধে খুব ডিটেলসে ভালো করে আমাদের জিনিসটা না করি আমরা কিন্তু উপরে ক্লাসে ওঠে আমরা পারবো না। আর তোমরা তো এত সুন্দর করে তোমরা শিখে ফেলেছো এখন থেকেই, তোমাদের তো উপরে ক্লাসে তোমাদের কোনো ভয়ই থাকবে না, তাই না? আমি এবার পরের কোয়েশ্চেনে চলে যাওয়ার আগে আমি এটা একটু মুছে দিই, ঠিক আছে? আমি এরপরে কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, খুব সম্ভব একদম সোজা। ফ্লোরা ও ফনা বলতে কি বোঝো? দেখো কত সোজা, আমরা এই টার্মগুলি তো এতবার পড়েছি, মানে এগুলি তো মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে আমরা প্রশ্ন পেতে দেরি হবে না, লিখে ফেলবো সঙ্গে সঙ্গে, তাই না? ফ্লোরা জানি কি বলেছিলাম, সোজা তো, কোনো একটি অঞ্চলের উদ্ভিদ গোষ্ঠীর যে প্রাচুর্য ও বিভিন্নতা সেটা হচ্ছে ফ্লোরা। মনে করো এই সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে যতগুলো উদ্ভিদ পাওয়া যায়, এখন উদ্ভিদ বলতে কিন্তু শুধু তুমি মনে করবে না শাল সেগুন গামাই করই, যে বড় বড় গাছগুলি আমি চোখে দেখতে পাই, এর সঙ্গে যে ছোট গাছগুলি আমাদের মাথার নিচে করে দেখতে হয় ওই গাছগুলিও বর্তমান। আবার কতগুলি গাছ থাকে না আমাদের এই এই বেড়ার মধ্যে হয়, লতি লতি হয়, এই গাছগুলিও বর্তমান। তাহলে কোনো একটি অঞ্চলের যত রকমের গাছ পাওয়া যায় তার যে তালিকা, ডেসক্রিপশন সহ, তা হচ্ছে ফ্লোরা। দেখলে আমরা বলি না, অনেক সময় বলি না আমরা ফ্লোরাল বুটিক, বা আমরা বলি না এই যে ফ্লোরা ওয়ার্ডটার সঙ্গে আরেকটা ইংলিশ কিন্তু শব্দ আমরা কিন্তু জানি, আমরা কাছাকাছি যদি একটু ভাবি আমরা ফ্লোরার সঙ্গে কিসের মিল আছে? ফ্লাওয়ার। দেখো যদি একটু রিলেশন করতে পারো না, বিজ্ঞান তো এত সোজা। তার ফ্লাওয়ার কোথায় ফোটে, কার মধ্যে ফোটে? পানির মধ্যে ফুটবে ফ্লাওয়ার, তাহলে কোথায় ফুটবে? উদ্ভিদে, প্ল্যান্ট, সেখানে এসে গেলাম, তাহলে সেই হচ্ছে ফ্লোরা। তাহলে কোনো একটি অঞ্চলের, বিশেষ অঞ্চলের উদ্ভিদের, সমস্ত উদ্ভিদের যে তালিকা তাই কিন্তু ফ্লোরা। তাহলে ফনা কাকে হবে? উদ্ভিদ তো হয়ে গেল, তাহলে কে বাকি রইল? প্রাণী। তাহলে কোনো একটি অঞ্চলে প্রাণীদের যে তালিকা সে হচ্ছে ফনা। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের জানা উচিত এই ফ্লোরা বা ফনা কেন করব, কেন এগুলি সম্বন্ধে আমরা জানবো। আমরা দেখো পৃথিবীতে হতে অনেক গাছ এবং কি অনেক প্রাণী কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, এদের কিন্তু আর পাওয়া যায় না বা খুব কম পাওয়া যায়। এবার আমি যদি নাই জানি তাহলে কি করে বুঝবো যে কোনটা হারিয়ে গেছে? তোমার ক্লাসে কোন ছেলেটা আসে বা তা যদি নাই জানো তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার বন্ধুকে? বা তুমি কি করে বুঝবে, তুমি যদি কোনোদিন ক্লাসে না যাও, তুমি কার থেকে তুমি ক্লাসে কি পড়িয়েছে সংগ্রহ করবে, কালেক্ট করবে, তাই না? ঠিক সেমনভাবে কিন্তু আমি যদি না জানি যে আমি যেখানে থাকি ওইখানে কি কি গাছ আছে বা কি কি প্রাণী আছে, আজকের থেকে যখন 20-25 বছর পরে কোনো একটা গাছ হারিয়ে যাবে, পাওয়া যাবে না, অবলুপ্ত হয়ে যাবে, তখন কি করে বুঝবো আমি? তাই কিন্তু আমাদের ফ্লোরা এবং ফনা সম্বন্ধে কিন্তু আমাদের আইডিয়া থাকা উচিত। তোমাদের যদি কেউ প্রশ্ন করে আচ্ছা ত্রিপুরার যে স্টেট প্ল্যান্ট কোনটা জানি কি আমরা, আমাদের জানা উচিত কি হবে? নাগেশ্বর হচ্ছে আমাদের ত্রিপুরার স্টেট প্ল্যান্ট, ঠিক আছে? খুব সুন্দর একটা ফুল। তোমরা যখন এই মার্চ এই সময়টায় তোমরা নাগেশ্বর ফুল দেখতে পাবে, তোমরা এখন কিন্তু নাগেশ্বর ফুল কিন্তু ফোটা শুরু করে দিচ্ছে এই সময়টা। যাই হোক, এর বিজ্ঞানসম্মত নাম তোমরা যখন আরেকটু বড় হবে তোমরা শিখবে তোমরা, ঠিক আছে? এর সঙ্গে আরেকটা কিন্তু জিনিস আমরা জানবো, আমরা ফ্লোরা ফনার পরে একটু পরে জানবো আমরা, সেখানে হচ্ছে এন্ডেমিজম সম্বন্ধে আমরা জানবো, আমরা এই ফ্লোরা ফনার মধ্যে আমাদের আসবে। আমি এরপরে প্রশ্নে তোমাদের চলে যাই। 6 নম্বর প্রশ্ন হচ্ছে অভয়ারণ্য বলতে কি বোঝো? ত্রিপুরার দুটি অভয়ারণ্যর
নাম লিখো। দেখো এখানে তো আরও সহজ হয়ে যায়, মানে এত সহজ না, টার্মগুলি ভেঙে ভেঙে দেই, তোমরা নিজেরাই লিখতে পারবে বই থেকে। অভয় আর অরণ্য। অভয় মানে কি? ভয় না পাওয়া। আর অরণ্য মানে কি? বন। তাহলে অভয়ারণ্য বলতে কি বুঝে আমি কি লিখবো? আমরা লিখব অভয়ারণ্য বলতে এমন একটি বিশেষ অঞ্চলকে বোঝায় বা বনকে বোঝায় যেখানে নাকি প্রাণীরা তারা নিজেরা ঘোরাঘুরি করতে পারবে, তারা কোনো ভয় ছাড়া ঘোরাঘুরি করতে পারবে। অভয়ারণ্য বলতে কি বোঝাবো আমরা? এরকম একটি অঞ্চল যেখানে প্রাণীকুল অভয়ের সহিত তারা চলাফেরা করতে পারবে এবং প্রজনন করে তাদের বংশবৃদ্ধি করতে পারবে, সেটাই হচ্ছে অভয় অরণ্য, যেখানে কোনো ভয় নেই, ভয় মুক্ত অরণ্য। ঠিক না? আচ্ছা, ভয় তাহলে কার ভয়? মানুষের ভয়। আমরা তো মানুষরা কী করি? আমাদের প্রয়োজনের জন্য আমরা প্রাণীদের মেরে ফেলি আমরা খাবার জন্য। কিন্তু এরকম একটা অঞ্চল, একটা এরিয়া মনে করো যেখানে প্রাণীদের মারা নিষিদ্ধ, তাহলে কি হবে? ওইখানে এদের সংখ্যা বাড়বে এদের। ঠিক না? সেটাই হচ্ছে অভয় অরণ্য। এবারে প্রশ্ন হচ্ছে ত্রিপুরার দুটি অভয়ারণ্যের নাম লেখো। আমরা সবাই তো জানি এটা দুটো নাম, সবাই ঘুরতে গেছি, আমরা পিকনিক করতে গেছি। কি কি ছিল? সিপাহীজলা আর তৃষ্ণা অভয়ারণ্য। আমরা অনেকেই গেছি এখানে ঘুরতে বা পিকনিক করতে। তাহলে কি লিখবে? ত্রিপুরার দুটি অভয়ারণ্য সিপাহীজলা আর তৃষ্ণা অভয়ারণ্য। আমরা এবার পরের প্রশ্ন চলে আসি। আমরা এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কি বোঝো? দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের টেক্সট বুকের ভিতর কিন্তু এর উত্তর আছে। আমি প্রশ্নগুলি বলে দিচ্ছি, কেননা এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেক্সট বুকের ভেতরে নেই, কিন্তু তোমরা কিন্তু এগুলি এখন না লিখলে পাবে না কিন্তু। আর এগুলির উত্তর তো এত সোজা বলে লাভ নেই। বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক না? দেখো কি এটা উত্তর কি হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে আমরা এরকম একটি অঞ্চলকে বোঝাই যেখানে উদ্ভিদ প্রাণীদের সংরক্ষণ করা হয় এবং এর সঙ্গে ওই অঞ্চলের জনজাতির জীবনকেও সংরক্ষণ করা হয়, তাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা এতক্ষণ যা পড়েছিলাম, এই যে স্যাংচুয়ারি বলো, ন্যাশনাল পার্ক বলো, এগুলি কিন্তু দেখো, এগুলি কিন্তু উদ্ভিদ বা প্রাণীকে সংরক্ষণের জন্য দায়বদ্ধ। এগুলি কিন্তু ওই অঞ্চলের যে জনজাতি, এদের সংরক্ষণের জন্য এরা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে কি হয়? আমি আবার তোমাদের এর আগেও তোমাদের আমি একে বুঝিয়েছি। মনে করো এটা একটা এরিয়া, বড় এরিয়া, এখানে অনেক লোক থাকে, এখানে বন আছে। তাহলে যদি এখানে লোক থাকে, লোকরা কি করবে? এরা এই বনের মধ্যে যাবে। কেন যাবে? এরা বনের থেকে এদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করবে, তাই না? কিন্তু সংগ্রহ করার সঙ্গে সঙ্গে যদি এই বনটাকে ধ্বংস করে ফেলে, তাহলে কি হবে? একটা সময় পরে এই বন তো থাকবে না, তাই না? কিন্তু আমি যদি এই বনটাকেও সংরক্ষণ করি এবং এই লোকদের বলি তোমাদের দায়িত্ব দেওয়া হলো এই বনটাকে সংরক্ষণ করার, তখন দেখো এই লোকগুলি কি হবে? এদেরও তাদের জীবনধারা অব্যাহত থাকবে এই বনের উপর নির্ভর করে, এবং বনেরও কিন্তু কি হবে? বনেরও কিন্তু সম্পত্তির বা বনের সম্পদেরও কিন্তু ক্ষয় হবে না। বায়োস্ফিয়ার রিজার্ভে এই হচ্ছে সুবিধা, এখানে উদ্ভিদ প্রাণীদের যেমন সংরক্ষণ করা যায়, এর সঙ্গে কিন্তু ওই বিশেষ অঞ্চলের যে জনজাতি, ওদের যে কালচার, তাও কিন্তু সংরক্ষণ করা যায়। কেন কালচার সংরক্ষণ করব? কোনো একটি জনজাতির যে কালচার, তার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে এবং এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করা প্রয়োজন। তাহলে এই বায়োস্ফিয়ার রিজার্ভে কী হয়? বায়োস্ফিয়ার রিজার্ভে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের জনজাতির যে জীবনযাত্রা এবং তাদের নিয়ম কানুন
তাদের রীতিনীতি ও সংরক্ষণের কিন্তু পদ্ধতি অবলম্বন করা হয়। উদাহরণ কি বলবো আমরা? আমরা কিন্তু জানি আমরা কি নন্দা দেবী পার্ক, এটা হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের একটা উদাহরণ। ঠিক আছে, আমরা এরপরে প্রশ্নে চলে আসি। আমাদের প্রশ্ন হচ্ছে ন্যাশনাল পার্ক, বাংলায় লিখি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যর মধ্যে পার্থক্য দাও। দেখো একদম সোজা, কিন্তু অভয়ারণ্য এবং ন্যাশনাল পার্কের মধ্যে পার্থক্য আমরা জানি না। আমরা কি লিখবো? আমরা মনে করলাম একদিকে আমি নিয়ে এলাম জাতীয় উদ্যান আর একদিকে নিলাম আমি অভয়ারণ্য। কি লিখবো? এখানে জাতীয় উদ্যানে আমাদের কিন্তু ডেফিনেট বাউন্ডারি বর্তমান, এখানে কিন্তু একটা বাউন্ডারি, একটা ডেফিনেট একটা বাউন্ডারি বর্তমান। ঠিক আছে, আর এখানে কি লিখব? এখানে কিন্তু লিখব আমাদের নো ডেফিনেট বাউন্ডারি, মানে এখানে আমাদের একটা সীমিত একটা গণ্ডি আছে কিন্তু, যে এই জায়গাটা হচ্ছে আমার ন্যাশনাল পার্কের মধ্যে পড়বে, কিন্তু অভয়ারণ্যের মধ্যে কিন্তু কোনো এরকম গণ্ডি দেওয়া নেই। কিন্তু আমরা মনে করো যখন আমরা সিপাহীজলা যাই, আমরা যাওয়ার পথে একটা লেখা থাকে না? কি লেখা থাকে? আসতে চলুন, বা কি থাকে আরেকটা লেখা, আগে পশুদের পার হতে দিন, লেখা থাকে না? থাকে তো, কেন না ওই যে কোনো বাউন্ডারি তো নেই অভয়ারণ্যের মধ্যে, তাই হচ্ছে কোনো ডেফিনেট বাউন্ডারি নেই। কিন্তু এখানে কিন্তু ডেফিনেট বাউন্ডারি বর্তমান। এরপরে কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার কিন্তু এই জাতীয় উদ্যানকে তত্ত্বাবধান করে। আর এখানে কে করবে? স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার কিন্তু এই অভয়ারণ্যকে এরা কন্ট্রোল করবে। আর কি লিখবো? আয়ার পয়েন্ট আছে আমাদের, কি লিখতে পারবো আমরা লিখবো এই জাতীয় উদ্যানের মধ্যে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি নট পারমিটেড, মানুষ কিন্তু এই জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করতে পারবে, ওই কিছু অ্যাক্টিভিটি করবে, তা কিন্তু এখানে অ্যালাউড না। কিন্তু অভয়ারণ্যের মধ্যে অ্যাক্টিভিটি অ্যালাউড দো রেস্ট্রিক্টেড, তুমি যেতে পারবে, অবশ্যই যেতে পারবে, কিন্তু তুমি যা তা করবে তা কিন্তু না। তোমার প্রয়োজনে লাকড়ি তুমি আনতে পারো, মধু তুমি আনতে পারো, সেখানে কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু কিছুটা হলেও এখানে অভয়ারণ্যে করা যায়। তাহলে এই ছিল আমাদের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য। তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু প্রশ্ন নেই। আরেকটা প্রশ্ন ছিল আমি তোমাদের এর আগেও তোমাদের বলেছি, এটা ছিল কি? এন্ডেমিজম বলতে কি বোঝো? আমি এটা বলেছি তোমাদের শুরুতেই, কি ছিল? কোনো একটি উদ্ভিদ বা প্রাণী যখন কোনো একটি বিশেষ অঞ্চলে থাকে তখন তাকে এন্ডেমিজম বা আঞ্চলিকতা, আঞ্চলিক মানে কি? যাকে আমরা ওই অঞ্চলেই পাবো, সেই হচ্ছে কি? আঞ্চলিকতা। ত্রিপুরার আঞ্চলিক প্রজাতির নাম কি জানি তো? আমরা সবাই জানি, আমরা কি? বন গয়াম বা বন পেয়ারা অনেকে বলে। ত্রিপুরার উদ্ভিদ একমাত্র এখানেই পাওয়া যায়। আর কি লিখতে পারি আমরা? চশমা বাদর, এইগুলি কিন্তু প্রাণী এবং এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, এগুলি কিন্তু আমাদের আঞ্চলিক প্রজাতির উদাহরণ। আরেকটা শেষ প্রশ্ন, 10টা প্রশ্ন। আরেকটা কি হতে পারে? আমরা লিখব বন সৃজনের পথগুলো কি কি বা উপায়গুলি কি কি? আমরা কি লিখব? একদম সহজ, কি লিখব? আমরা লিখব বন ধ্বংস আমরা করব না, তাহলে তো বন সৃজন হয়ে যাবে। আর কি লিখব? গাছ যদি কাটি আরেকটি গাছ আমরা লাগাবো। আর কি লিখব? আমরা বন মহোৎসব পালন করব। আর আমাদের চারপাশে যে বন্ধু আছে, আমাদের যারা ভাই তারা আছে, বোনেরা আছে, এদের কি বলবো?
বন বাঁচাও বলে দের আমরা সচেতনতা বৃদ্ধি করব। আর কী করব, আমরা গিফট হিসাবে গাছ, ছোটো ছোটো গাছ আমরা দিতে পারি, আমরা চারা গাছ, ঠিক না? এগুলি করলে কি হবে, আমাদের বন কিন্তু সৃজন হবে, আমাদের বন আবার সেজে গুজে উঠবে, ঠিক না? তাহলে দেখো তোমাদের এই যে চ্যাপ্টার উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ থেকে টেক্সট বুকের ভেতরে এরকম 10টা 12টা কোয়েশ্চেন তোমাদের আছে। আমি কিন্তু বলে দিলাম উত্তরগুলি, তোমাদের আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু কি করবে, টেক্সট বুক থেকে বার করে সুন্দর করে খাতায় লিখে রাখবে, এবং যখন দেখা হবে আমাদের দিয়ে চেক করিয়ে নেবে। সবাই পড়াশোনা করবে এবং কি করবে, আরেকটা জিনিস মাথায় রাখবে, বন ধ্বংস করব না আমরা। বন ধ্বংস করলে কি হবে, গরমকালে বলবো গরম লাগে, ঠিক না? সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, আর একদম ঘর থেকে বেরোবে না। ওকে, চলো টাটা বাই।